সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন তারা 2034 সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বাংলাদেশকে রূপান্তর করবেন। খুবই সুন্দর লাগছে শুনতে, আমরা আশাবাদী হচ্ছি। আমরা সবাই জানি যে রাজনৈতিক যে গণতন্ত্রায়ন বা রাজনৈতিক যে ক্ষমতায়ন, তার নেপথ্যে থাকে হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন। অর্থনৈতিক গণতন্ত্রায়ন শব্দটা খুব বেশি হয়তো আমাদের কাছে পরিচিত নয়। এর মূল কথাটা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় অর্থাৎ অর্থনীতির সকল ক্ষেত্রে যাতে সকলের সমান সুযোগ নিশ্চিত হয়। গণতন্ত্রে যেমন আমরা বলি সকলের অধিকার সমান, সকলকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে, অর্থনৈতিক গণতন্ত্রায়নের মূল কথাটাও হচ্ছে অর্থনীতিতে সকলের সমান অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, কোনো বৈষম্য থাকতে পারবে না। বাস্তবতা কি বলে? আমাদের অর্থনীতি কি সমতার ভিত্তিতে পরিচালিত হয়? আমাদের অর্থনীতিতে কি সকলের সমান সুযোগ রয়েছে? বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতিতে আমরা সেখানে সুযোগের বৈষম্য কি দেখছি না? অথচ আমরা যদি দেখি যে আজকে যে ব্যাংকিং ব্যবস্থায়, এই ব্যাংকিং ব্যবস্থায় যে সঞ্চয় করে মানুষ, ব্যাংক তো আসলে জনগণের সঞ্চয় দিয়েই পরিচালিত হয়, এই সঞ্চয়ের প্রায় 30% অর্থ আসে গ্রামীণ মানুষের সঞ্চয় থেকে। 30% সঞ্চয় যেখানে গ্রামীণ মানুষগুলো করছে, তার বিপরীতে আমরা তাদেরকে কতটা সুবিধা দিতে পারছি? ঋণ সুবিধা কি গ্রামের মানুষের কাছে খুব বেশি যায়? নাকি গ্রামের মানুষের দেয়া সঞ্চয়গুলো একটি বিশেষ শ্রেণীর হাতে চলে যাচ্ছে এবং তারাই তার মূল সুবিধাটা নিচ্ছে? এটা তো স্পষ্টতই একটা বৈষম্য, এবং এই বৈষম্য আমাদের কৃষি খাতেও রয়েছে। আমাদের কৃষি অর্থনীতিতে একটা বিরাট বৈষম্য আছে বলেই আজকে কৃষি ও গ্রামীণ অর্থনীতি দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার পূর্ণ মাত্রায় বিকশিত হতে পারেনি। অথচ বিশেষজ্ঞরা বলছেন যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গ্রামমুখী করাটাকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। কারণ জিডিপিতে প্রায় 12 থেকে 13% অবদান রাখে আমাদের কৃষিখাত, এবং আমাদের 40% শ্রমশক্তি তারা নিয়োজিত রয়েছে আমাদের কৃষিখাতে। অর্থাৎ ভবিষ্যতে যদি বেকারত্বমুক্ত বা বেকারমুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, তাহলে কৃষিতেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই এই খাতকে আমাদেরকে আধুনিকায়নের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে সহজ ঋণদান প্রদানের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে এবং কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিটার নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। করণীয়টাকে আমরা মনে করি যে আশু করণীয় হিসেবে সরকারকে অবশ্যই কৃষক সংগঠন গড়ে তোলার ব্যাপারে নীতি সহায়তা প্রদান করতে হবে, কৃষি সমবায়ের বিকাশ ঘটাতে হবে। কারণ কৃষক যদি সংঘবদ্ধ হয়, তাহলে সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে কৃষি খাতে, সেই ব্যবস্থাপনাটাও কিন্তু উন্নত হবে। আমরা সবাই বলে আসছি যে আমাদের সনাতন পদ্ধতির কৃষির বিপরীতে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির বিকাশ ঘটাতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। এই যে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির বিকাশ যদি আমরা চাই, তাহলেই কিন্তু আমাদেরকে অবশ্যই সেখানে কৃষক সংগঠন বা কৃষক সমবায় গড়ে তুলতে হবে। আমরা প্রায়ই বলে থাকি যে মধ্যস্বত্বভোগীরা বা তাদের দৌরাত্বের কারণে আমাদের কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। এই মধ্যস্বত্বভোগীকে বাদ দিয়ে যদি কৃষককে ন্যায্য মূল্য দিতে হয়, তাহলেও কিন্তু আমার ওই কৃষক সংগঠন লাগবে। বাজার ব্যবস্থায় কৃষকের সম্পৃক্তকরণটা খুব জরুরি। আজকে আমাদের যে হাট বাজারগুলো রয়েছে, এই হাট বাজারগুলো নিয়ন্ত্রণ কিন্তু কৃষকের হাতে নাই। আমাদের যে সংরক্ষণাগার, সেই সংরক্ষণাগারগুলো আজকে যারা পুঁজিপতি কিংবা যারা অনেক টাকার মালিক, তাদের হাতে, এবং ওইটা এক ধরনের সিন্ডিকেটের মতো হয়েছে। অথচ যদি কৃষক সংগঠন নির্ভর সারা দেশে যদি একটা ব্যবস্থাপনা গড়ে তোলা যেত, যদি স্থানীয় সংরক্ষণ পদ্ধতি হতো, যদি বাজার ব্যবস্থায় কৃষকের অংশগ্রহণ থাকতো, তাহলে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমে যেত এবং কৃষক লাভবান হতে পারত। আমরা যে অন্যান্য প্রযুক্তির কথা বলছি, যেমন জলবায়ু সহনশীল কৃষির কথা বলছি, আমরা কৃষি থেকে যে অবহেলিত যে আমাদের যে অবহেলাটা রয়েছে আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে, মৎস্য সম্পদের ক্ষেত্রে, বীজ ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা কৃষককে সহায়তা দিতে পারতাম যদি আজকে কৃষক সংগঠনকে আমরা শক্তিশালী করতে পারতাম, কৃষি সমবায়ের যদি আমরা বিকাশ ঘটাতে পারতাম। তাই মূল কথাটা হচ্ছে কৃষি অর্থনীতিকে যদি আমরা জোর দিতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক গণতন্ত্রায়নের যে ধারণা, সেই অর্থনৈতিক গণতন্ত্রায়নের ধারণাটা শক্তিশালী হবে এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক গণতন্ত্রায়নটা সুনিশ্চিত হবে। কৃষির বিকল্প নেই। সকলকে ধন্যবাদ জানাই।